শুরু করব আমরা ১৯ নাম্বার রিপোর্ট রাইটিং। আর আজকের টপিক হচ্ছে ট্রিপল তালাক, যাকে ইল্লিগাল বলে ঘোষণা করা হয়েছে, যাকে বাতিল বলে ঘোষণা করা হয়েছে। খুব সেন্সিটিভ একটা ঘটনা। আর পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে যদি ভাবা হয়, তবে আগামী ২-৩ বছর কিন্তু যে কোনো এক্সামের জন্য এটা একটা ইম্পর্টেন্ট টপিক। এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে স্যার, ট্রিপল তালাককে যদি ইল্লিগাল বলে ঘোষণা করা হয়, তবে ইসলাম ধর্মে কি আর কোনোরূপ বিবাহ বিচ্ছেদ হয় না? বা এই যে ট্রিপল তালাককে ইল্লিগাল বলে যে ঘোষণা করা হয়েছে, এটার সূত্রপাত কোথা থেকে হয়েছিল, কি সূত্রপাত ছিল, এর পেছনে কি কারণ ছিল? তো সমস্ত কিছুর অ্যান্সার পাবে তোমরা এই ভিডিওতে। সবার প্রথমে আমরা জেনে নেব যে ইসলামে ডাইভোর্স কী কীভাবে হতে পারে, মানে কোন কোন তরফ থেকে ডাইভোর্স হতে পারে। একটা তো হতে পারে হাজব্যান্ড ডাইভোর্স দিতে পারে, চাইলে ওয়াইফও ডাইভোর্স দিতে পারে, মিউচুয়াল ডাইভোর্সও হওয়া পসিবল, আর জুডিশিয়াল ডাইভোর্সও কিন্তু ইসলাম ধর্মে হয়। তো চার রকমের ডাইভোর্স কিন্তু ইসলাম ধর্মে হয়। আর আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাজব্যান্ড কীভাবে ডাইভোর্স দিতে পারে। হাজব্যান্ড দু রকমভাবে ডাইভোর্স দিতে পারে, একটা হচ্ছে তালাকি সুন্নাত, আর একটা হচ্ছে তালাকি বিদ্দাত। এবার তালাকি সুন্নাতকে আবার দুরকমভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে তালাকি হাসান, আর একটা হচ্ছে তালাকি হাসান। আচ্ছা, তালাকি হাসান একটা, আর তালাকি হাসান একটা। আর তালাকি বিদ্যাত বলতে কি বোঝায়? যেটাকে নিয়ে এত তর্ক বিতর্ক, যেটাকে ইল্লিগাল বলে ঘোষণা করা হয়েছে, সেটাই হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, এটাই হচ্ছে তালাকি বিদ্যাত। আর তালাকি সুন্নাত যেটা রয়েছে, এটা কিন্তু ট্র্যাডিশনালিভাবে চলে আসে ইসলাম ধর্মে। ট্র্যাডিশনালিভাবে বলতে একদম শুরু থেকে ইসলাম ধর্মে কিন্তু তালাকি সুন্নাত কিন্তু চলে আসছে। আর তালাকি বিদ্যাত কিন্তু একদম শুরু থেকে চলে আসছে না, এমনই কিন্তু বলা হয়। এটা বলা হয়, আমি কারেক্ট ইনফরমেশন দিতে পারছি না, কিন্তু এটা বলা হয় যে ১২০০ শতাব্দীর আশেপাশে এই তালাকি বিদ্যাতকে কিন্তু অ্যাডপ্ট করা হয়। আর এই যে তালাকি হাসান যেটা রয়েছে, একে বলা হয় এটা হচ্ছে মোস্ট প্রপার। কেন বলা হয় আমরা একটু পরে আলোচনা করছি। আর তালাকি হাসান যে প্রসিডিওর আছে, একে বলা হয় প্রপার। কিন্তু ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে কিন্তু ভালো পর্যায়ে রাখা হয় না, একে খারাপ পর্যায়ে রাখা হয়। এই কারণে একে ইল্লিগাল বলে ঘোষণা করা হয়েছে। আর এর থেকে আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা। প্রথম কোশ্চেন আমার এটাই ছিল যে ইসলাম ধর্মে কি তাহলে কি আর বিবাহ বিচ্ছেদ হয় না? তো এর উত্তর হচ্ছে এখনো বিবাহ বিচ্ছেদ হয়, কারণ ইল্লিগাল বলে যেটা ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে, মানে তালাকি বিদ্যাতকে। কিন্তু এখনো পর্যন্ত দেখো, হাজব্যান্ড দুটো দিতে পারে, তালাকি হাসান দিতে পারে, তালাকি হাসান দিতে পারে, চাইলে ওয়াইফরাও দিতে পারে, চাইলে মিউচুয়াল ডাইভোর্সও হতে পারে, জুডিশিয়াল ডাইভোর্সও কিন্তু হতে পারে। তো এবার আমরা দেখব যে তালাকি হাসান সম্পর্কে দুটো ছোট কথা আমরা জেনে নেব। তালাকি হাসান যেটা আমি বলছিলাম তোমাকে মোস্ট প্রপার, এটা হচ্ছে মোস্ট প্রপার। কেন? কারণ এর প্রসিডিওরটা বেশ ভালো। আচ্ছা, তালাকি হাসানে একবার বলা হয় আই হ্যাভ ডাইভোর্সড দি, মানে আমি তোমাকে ডাইভোর্স দিলাম। দি মানে হচ্ছে আপনাকে, আমি আপনাকে ডাইভোর্স দিলাম। আর এরপরে, মানে তালাকি হাসানের কথা বলছি, এরপরে একটা ৯০ দিনের পিরিয়ড আসে। এরপরে কি করা হয়, যখনই হাজব্যান্ড কি করে এই কথাটা বলে আই হ্যাভ ডাইভোর্সড দি, এই কথাটা যখনই বলে দেবে, তখনই সাথে সাথে কিন্তু ডাইভোর্স হয়ে যাবে না, এরপরে ৯০ দিন ওয়েট করতে হবে। আর এই যে ৯০ দিন পিরিয়ড যেখানে ওয়েট করা হয়, তাকেই বলা হয় হচ্ছে ইদ্দাত। বুঝতে পেরেছি ব্যাপারটা? আর এই ৯০ দিন পিরিয়ডের মধ্যে যদি হাজব্যান্ড মনে করে যে হচ্ছে কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি ডাইভোর্স কথাটা বলে ফেলেছি, অথবা আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, রাগের বশত বলে ফেলেছি, বা অন্যান্য এমন কোনো কারণে বলেছি যেটা সঠিক ছিল না, অথবা সে এটা বুঝতে পেরেছে আমি আমার ওয়াইফকে ছাড়া চলতে পারবো না, অথবা এটাও বুঝতে পারে যে আমার যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদের কি হবে ভবিষ্যতে। তো বিভিন্ন কারণের মধ্যে যদি সে রিয়েলাইজ করে এই ৯০ দিনের মধ্যে, তবে সে কি করতে পারে, সে একটা কথা বলবে আই হ্যাভ রিটেইনড দি, মানে আমি আবার বিবাহটাকে ঠিক করতে চাই। আর তারপরে বিবাহ বিচ্ছেদ যেটা হচ্ছিল সেটা বন্ধ হয়ে যাবে, আবার তারা ঘর সংসার কিন্তু করতে পারবে। তো এই কারণে এই প্রসিডিওরকে বলা হয় মোস্ট প্রপার। মানে যেহেতু এখানে সময় পাচ্ছে ভাবার, যে একবার বলে দিল আর সাথে সাথে ডাইভোর্স হয়ে গেল এমন নয়, ৯০ দিন সময় পায় এখানে ভাবার। এর মধ্যে এমন অনেক জায়গায় দেখা গেছে যেখানে কি হয়েছে, আবার বিবাহ কিন্তু সুন্দর করে ঠিক হয়ে গেছে, মানে বিবাহ বিচ্ছেদ যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আবার ঠিক হয়ে গেছে। আরেকটা ইনফরমেশন দিয়ে
বুঝিয়ে রাখি, এই ইদ্দত পিরিয়ড যেটা রয়েছে এটা 90 দিনের জেনারেলি হয়, কিন্তু ইদ্দত পিরিয়ড আবার বাড়তেও পারে। কিভাবে? যদি যখন এই কথাটা যদি বলে আই হ্যাভ ডাইভোর্স দিই, যদি এই কথাটা বলে দেয় আর তখন যদি জানা যায় উমেন হচ্ছে প্রেগন্যান্ট, সেই সময় ইদ্দত পিরিয়ড কিন্তু বেড়ে যাবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত মহিলা মানে ওয়াইফটা সন্তান প্রসব করছে। তো এবার আমরা চলে আসবো তালাকি হাসান। তালাকি হাসানকে বলা হয় এটা একটা প্রপার প্রসিডিওর। কারণটা কি? এখানে এখানে কিন্তু 3বার তালাক বলা হয়, কিন্তু 3বার তালাক পরপর করে বলা হয় না, 3বার তালাক বলা হয় 30 দিনের অন্তর অন্তরে, 30 দিনের অন্তর অন্তরে কিন্তু বলা হয়। আর এখানে ইদ্দত পিরিয়ডেও সেই রকম 90 দিনই। সাপোজ ধরো প্রথমবার হচ্ছে কি বললো যে আমি ডাইভোর্স দিতে চাই, তারপরে আবার 30 দিন পরে বললো যে আমি ডাইভোর্স দিতে চাই, আবার 30 দিন পরে বললো যে আমি ডাইভোর্স দিতে চাই। তো এরকমভাবে ব্যাপারটা চলতে থাকে। এবার এই 30 দিনের মধ্যে মানে এই 90 দিনের মধ্যে যদি হাজব্যান্ড রিয়েলাইজ করতে পারে কোনো রকমভাবে যে না আমি ডাইভোর্স নেব না, তো সেই ক্ষেত্রে পুনরায় আবার তারা কিন্তু ঘর সংসার করতে পারে। সেই কারণে একে বলা হয় প্রপার, মানে এটাকে বলা হয় ভালো, এই প্রসিডিওরকে বলা হয় ভালো। কারণ এখানে ভাবনা চিন্তা করার অনেক সময় কিন্তু পাচ্ছে। কারণ বেশিরভাগ সময় দেখবে এই সমস্ত জিনিসগুলো কিসের জন্য হয়, মানে হচ্ছে খুব রাগের মুহূর্তে হয়ে যেতে পারে বা বিভিন্ন রকম রিজনে হয়ে যেতে পারে। সেই সময় আমাদের কি ভাবনা চিন্তা শক্তি থাকে না, আমরা রাগের মুহূর্তে বলে দিলাম হচ্ছে তালাক তালাক, এই রকম জিনিস আমরা বলে দিই। কিন্তু প্রবলেম তখন আসছে যখন তালাকি বিদ্যাতে, যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট তালাক। এটা কি? ইররিভোকেবল। ইররিভোকেবল মানে যেমন আগেরগুলোতে কি ছিল, পুনরায় এটা ভাবার সময় পাচ্ছে 90 দিন, এখানে কোনো ভাবার সময় পাচ্ছে না, প্লাস এটা আর প্রত্যাহার করা যাবে না। একবার যদি তুমি তালাক 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 বলো, একে আর প্রত্যাহার করা যাবে না, এটা তালাক হয়ে গেল। আর এই ক্ষেত্রে কোনো রকম না কারণ দেখাতে হবে কাউকে, না কোনো কিছু করতে হবে। আর এটা থেকে বোঝা যাচ্ছে হাজবেন্ডদের কাছে একটা বিশেষ ক্ষমতা কিন্তু এতদিন পর্যন্ত ছিল। আর এই বিশেষ ক্ষমতার দরুন তারা কি করছিল, ক্ষমতা থাকলে মানুষরা কি করে, মিস ইউজ করে ফেলে। সেরকম হাজবেন্ডরাও মিস ইউজ করছিল, অনেক হাজবেন্ড ছিল যারা মিস ইউজ করছিল। এটা শোনা যাচ্ছে, বিভিন্ন রকম কমপ্লেন আসছে, তারা বিভিন্ন রকম শুধু মুখে নয়, তারা লিখিতভাবেও দিয়ে দিচ্ছে, একটা চিঠি পাঠিয়ে দিল বাড়িতে যে তালাক তালাক তালাক, তালাক হয়ে গেল। এমনকি ইলেকট্রনিক যন্ত্র যেমন ইমেলের মারফত তালাক 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 বলে লিখে দিল, হোয়াটসঅ্যাপে লিখে দিল, সোশ্যাল মিডিয়াতে লিখছে, ফেসবুক টুইটারে বিভিন্ন জায়গায় তারা লিখে দিচ্ছে। তো এই সমস্ত কমপ্লেনগুলো বিভিন্ন রকমভাবে আসতে থাকলো। তো এর থেকে বোঝা গেল যে টোটালি এটা হচ্ছে কি করা হচ্ছে, মিস ইউজ করা হচ্ছে ক্ষমতার। এর বিরুদ্ধে কেস জারি করলো, যার ব্যাপারে আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করছি। তো এরপরে রয়েছে ওয়াইফরাও দিতে পারে, ওয়াইফ চাইলেও দিতে পারে। তো এটা সম্পর্কে যদি তোমরা পড়তে চাও তো পড়ে নেবে। এছাড়া রয়েছে মিউচুয়াল ডাইভোর্স, যদি পড়তে চাও তো দেখে নেবে। এছাড়া রয়েছে জুডিশিয়াল ডাইভোর্স। এরপরে চলে আসবো আমরা হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের দিকে, যে এই যে যাকে ইললিগাল করা হলো এর সূত্রপাত কোথা থেকে হয়েছিল। তো সাইরা বানু নামক একজন মহিলা ছিলেন, যিনি এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের শিকার ছিলেন। তো তিনি বিভিন্ন রকমের কমপ্লেন জানিয়েছিলেন যে হচ্ছে তার উপরে এত বছর, তার বিবাহ জীবনও অনেক বছরের হয়েছিল, তার উপরে মেন্টালি ফিজিক্যালি বিভিন্ন রকমের টর্চার হতে থাকে, অ্যাবর্শন করানো হয় তাকে অনেক কবার, মানে বিভিন্ন রকমের টর্চারের কথা তিনি বলেন। এবং তিনি সুপ্রিম কোর্টে কেস করেন হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে, মানে আমাদের ভারতবর্ষের উপরেই তিনি হচ্ছে কেসটা করে দেন। তিনি রিট পিটিশন জারি করা হয় 3টে ইসলাম ধর্মের প্র্যাকটিসের বিরুদ্ধে, 3টে ইসলাম ধর্মের প্র্যাকটিসের বিরুদ্ধে। নাম্বার 1 যেটা হচ্ছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, নাম্বার 2 নিকা হালালা, যেটা সম্পর্কে আমি একটু পরে তোমাদেরকে বলবো। নাম্বার 3 পলিগামি মানে জানো হচ্ছে একই সাথে একাধিক ওয়াইফ যদি রাখা হয় সেই প্রথাকে বলা হয় পলিগামি। তো সাইরা বানু ইনি হচ্ছেন সাইরা বানু। আর নিকা হালালা এবার আমি তোমাদেরকে বলবো। তো আমি ছবির মাধ্যমে তোমাদেরকে একটু বলার চেষ্টা করি যাতে তোমাদের ক্ল্যারিটিটা খুব ভালো মানের আসে। ধরলাম যে এই একজন পুরুষ রয়েছে আর এটা হচ্ছে মহিলা। তো ইনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের। এবার কোনো কারণে হচ্ছে ইনাদের মধ্যে তালাক হয়ে গেল। কোনো কারণে তালাক হয়ে যাওয়ার পরে এনারা মনে করলো যে আমরা আবার কি করব, বিবাহ বন্ধনে হচ্ছে আবদ্ধ হব। কিন্তু ইসলাম ধর্মে এটা এত সহজ নয়। একবার তালাক দেওয়ার পরে তুমি এত সহজে আবার আবদ্ধ হতে পারবে না। সেই ক্ষেত্রে একটা প্রসিডিওর আছে যার নাম হচ্ছে নিকা হালালা, মানে এই প্রসিডিওরের মাধ্যমে গেলে পুনরায় তারা আবার বিবাহ করতে পারবে। তো নিকা হালালাটা কি, এই যে ওয়াইফ যে রয়েছে তাকে অন্য আরেকজন পুরুষের সাথে কি করতে হবে, নিকাহ করতে হবে, মানে বিবাহ করতে হবে। আর শুধু বিবাহ করলেই হবে না, আর এই যে নতুন যে যার সাথে বিবাহ করলো তার সাথে আবার কি হতে হবে, তালাক হতে হবে। যদি তালাক হয়ে যায় তবেই গিয়ে এই ওয়াইফ আর এই হাজব্যান্ড, যারা আগে হাজব্যান্ড ওয়াইফ ছিল, তারা চাইলে এবার কি করতে পারে, আবার পুনরায় বিবাহ করতে পারে। তো এটাই হচ্ছে
নিকাহ হালালা, মানে একবার বিবাহ করে আবার বিচ্ছেদ হয়ে যাওয়াকেই হচ্ছে নিকাহ হালালা। তো সুপ্রিম কোর্টে যে কেসটা করা হলো সেই কেসটা 5খানা জাজের বেঞ্চে ছিল। আমরা জানি কেশবানন্দ ভারতী কেস, যেখানে 13খানা জাজ ছিল একটা রায়ের বিরুদ্ধে, কেরালা স্টেটের বিরুদ্ধে ছিল যেটা। তো এই যে 5খানা জাজের মধ্যে এখানে 2টো জাজ একরকম রায় দেয় আর 3টে জাজ আর এক রকম রায় দেয়। তো চিফ জাস্টিস আর হচ্ছে জাস্টিস আব্দুল নাজের এনারা রায় দেয় হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক এটা হচ্ছে মুসলিম পার্সোনাল লয়ের আন্ডারে, সেই কারণে বিচার ব্যবস্থা এর উপরে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। তো এই দুজনা এই রায়টা দেয়, কিন্তু বাকি যে দুজনা রয়েছে এই দুজনা রায় দেয় যে হচ্ছে এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক এখানে পুরুষের শক্তিটা বেশি দেখা যাচ্ছে আর মহিলারা বিভিন্ন রকমভাবে অত্যাচারিত হচ্ছে, মানে মহিলাদের যে মৌলিক যে অধিকার রয়েছে সেটা থেকে মহিলারা বিচ্যুত হচ্ছে, সুতরাং এটা হচ্ছে ইললিগাল বলে এই দুজনেরা ঘোষণা করে। আর জাস্টিস কুরেন জোসেফ যিনি রয়েছেন ইনি তো টোটালি আন ইসলামিক বলে একে ঘোষণা করে এই ইনস্ট্যান্ট ট্রিপল তালাকে। কারণ আমি পূর্বেই বলেছিলাম তোমাদেরকে, এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক যাকে বিদ্যাত বলা হয়, তালাকি বিদ্যাত বলা হয়, এটা কিন্তু হিস্টোরিক্যাল মানে ট্র্যাডিশনালি ভাবে চলে আসছে না, কোনো একটা সময় গিয়ে একে অ্যাডপ্ট করা হয়েছে। এই কারণে একে কি করা হলো, একে হচ্ছে জাস্টিস কোরেইন জোসেফ কি বললেন যে আন ইসলামিক বলেন। যেহেতু এই তিনজনা মেজরিটি কিসের দিকে ছিল, ইললিগালের দিকে ছিল, তাই এই তিনজনের মত অনুসারে 2017 সালের আগস্ট মাসে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক কিসে পরিণত হলো, ইললিগাল বলে ঘোষণা করা হলো সুপ্রিম কোর্ট দ্বারা। সুপ্রিম কোর্ট পার্লামেন্টকে এটা নির্দেশ দিল যে তোমরা একটা আইন তৈরি করো এর বিরুদ্ধে, কারণ সুপ্রিম কোর্ট কি রায় দেবে, জাস্ট আইন তৈরি করার কাজ কার, পার্লামেন্টের। 2017 সালের ডিসেম্বর মাসে লোকসভায় কি পাস হলো, একটা বিল পাস হলো, কিন্তু যদিও এই বিলটা রাজ্যসভায় পাস হয়নি, তাই হচ্ছে দীর্ঘদিন এই বিলটা স্থগিত হয়ে যায়। পরবর্তীতে 2019 সালে কি হলো, লোকসভাতেও পাস হলো, রাজ্যসভাতেও পাস হলো, আর হচ্ছে রাষ্ট্রপতি কি করলো, সিগনেচারও করে দিল 31শে জুলাই। আর এটা কিসে পরিণত হলো, অ্যাক্টে পরিণত হলো, যে অ্যাক্টের নাম হচ্ছে প্রোটেকশন অফ রাইট অন ম্যারেজ। আর এই যে আইন যেটা রয়েছে, মানে যারা ইনস্ট্যান্ট ট্রিপল তালাক এরপরে দেবে তাদের জন্য যে পানিশমেন্ট ছিল সেগুলোকে একটু আমরা জেনে নেব। তো এই যে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, যদি এরপর থেকে কেউ যদি এই উচ্চারণটা করে দেয় যে তালাক তালাক তালাক, তবে সেটা কিসের মতো অপরাধ হবে, কগনিজেবল মানে হচ্ছে গুরুতর বলে অপরাধ বলে এটা কিন্তু মান্য করা হবে। আর এই ক্ষেত্রে যে সাজাটা দেওয়া হবে সেটা 3 বছর সাজা হতে পারে প্লাস ফাইনও হতে পারে। আর এই কত অ্যামাউন্ট ফাইন হবে এটা ম্যাজিস্ট্রেট কিন্তু সেটাকে ডিসিশন নেবে যে কত টাকা হবে। আর কারা এসে এই কমপ্লেনটা করতে পারে যে আমাকে তালাক দিয়ে দিয়েছে, এটা হয় ওয়াইফ আসবে অথবা ওয়াইফের কোনো রিলেটিভ আসবে, ব্লাড সম্পর্কিত রিলেটিভ আসবে। আর এই যে অফেন্স, এই যে অপরাধ যেটা রয়েছে এটা কিন্তু নন বেইলেবল, মানে এখানে কিন্তু বেল পাওয়া পসিবল নয়, কিন্তু একটা ওয়েতে বেল পাওয়া যেতে পারে যদি ম্যাজিস্ট্রেট চাই তবে, কিন্তু ম্যাজিস্ট্রেট তখনই বেল দিতে পারবে যখন ওই যে ওয়াইফ ম্যাজিস্ট্রেটের কাছে আসবে এবং সমস্ত ঘটনা বলবে, আর তারপরে যদি ম্যাজিস্ট্রেট স্যাটিসফাই হয় তারপরে গিয়ে কিন্তু বেল দেবেন, তাছাড়া কিন্তু এটা বেল পাওয়া যাবে না। আর 4 নম্বর, চিলড্রেন যদি থাকে সেটা কিন্তু কার কাছে যাবে, মায়ের কাছে সেটা চলে যাবে, মানে ওয়াইফের কাছে সেটা পৌঁছে যাবে। তো এই যে পানিশমেন্ট, এই সমস্ত জিনিস চালু হওয়ার পরে, এই অ্যাক্ট চালু হওয়ার পরে এটা সমীক্ষায় দেখা গেছে 82% ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের কেস কিন্তু কমে গেছে। আর এটা কার মন্তব্য, মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মুখতার আব্বাসের এটা মন্তব্য, যে আগের তুলনায় 82% কিন্তু ট্রিপল তালাকের কেস হচ্ছে কমে গেছে। এটা কখন বলেছে, এই হচ্ছে 1 বছর পূর্তি হওয়াতে এই সমীক্ষাটা করে তারা হচ্ছে এই ডেটাটা প্রকাশ করেছে। তো শুরু করি আমরা রিপোর্ট রাইটিং। প্রথমে পয়েন্টকে আমরা পড়ব খুব মনোযোগ সহকারে, যেমনটা আমি প্রথম থেকে বলে আসছি, যখনই তোমরা রিপোর্ট রাইটিংয়ের পয়েন্ট পড়বে অথবা প্রেসির প্যাসেজ পড়বে চেষ্টা করবে 100% মনোযোগ কিন্তু এদিকে রাখার। এতে কি হবে, যখন তোমরা পড়ছো যে ইমেজটা গড়ে উঠছে সেটা দেখবে পুরোপুরি সুন্দর করে গড়ে উঠছে। আর এতে কি হবে, তুমি যখন লিখবে সুন্দর করে সাজিয়ে গুছিয়েও লিখতে পারবে। আর এর থেকেও বড় ব্যাপার, টাইমটা খুব তাড়াতাড়িভাবে তুমি করতে পারবে, মানে টাইমটা সেভ হবে। আর নিজের স্যাটিসফ্যাকশনও দেখবে খুব ভালো লেভেলে আসছে। দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডিমড মানে হচ্ছে কনসিডার করেছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে আনকনস্টিটিউশনাল। তাহলে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে যে আইটিটি ইনস্ট্যান্ট ট্রিপল তালাক সেটা হচ্ছে আনকনস্টিটিউশনাল। কবে করেছে, 22শে আগস্ট 2017। 30শে জুলাই 2019-এ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া
মেড ইট আ পানিশেবল অ্যাক্ট ফ্রম এত। আচ্ছা, তাহলে এটা কি বোঝাচ্ছে? 30শে জুলাই 2019-এ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া কিছু একটা করেছে, তার মানে কিছু একটা করেছে মানে কি একটা আইন জারি করেছে, আর আইন জারি করেছে আর মেড ইট পানিশেবল অ্যাক্ট ফ্রম 1 আগস্ট 2019, আর 2019 সালের 1 আগস্ট থেকে এটাকে কি করেছে? পানিশেবল অ্যাক্টে পরিণত করেছে। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা এখানে ব্যাকগ্রাউন্ড মানে কি বোঝাতে চেয়েছে? ব্যাকগ্রাউন্ড মানে এই যে যে অ্যাক্টটাকে রেডি করা হয়েছে, অথবা এই যে প্রথার যেটা রয়েছে ইনস্ট্যান্ট ট্রিপল তালাক, এটাকে যে বন্ধ করা হয়েছে বা ইললিগাল বলে ঘোষণা করা হয়েছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি এটাই জানতে চেয়েছে। তো শুধু ব্যাকগ্রাউন্ড বলে লেখা আছে, সুতরাং এই ক্ষেত্রে কিন্তু তোমার নলেজ রাখতেই হবে যে কি ঘটেছে অতীতে। তো এটা ইম্পর্টেন্ট, যদি কখনো ব্যাকগ্রাউন্ড বলে লেখা থাকে তো এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে এর আগে পরের ব্যাপারগুলোকে জানা। এই কারণে ইনফরমেশনগুলো আমি তোমাদের দেওয়ার চেষ্টা করি। কন্ট্রোভার্সিয়াল বিকজ, কন্ট্রোভার্সিয়াল মানে বিতর্কপূর্ণ, বিকজ এটা বিতর্কপূর্ণ কারণ, এটা মানে কোনটা? এই যে পানিশেবল একটা বিতর্কপূর্ণ কারণ ইট ক্রিমিনালাইসেস মানে এটা অপরাধের আন্ডারে করে দেয়, কাকে করে দেয়? দ্য প্র্যাকটিস মানে প্রথাকে, কোন প্রথাকে? তালাকি বিদ্যাত, মানে জানি ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে। তাহলে এটা কন্ট্রোভার্সাল কেন? কারণ এটা অপরাধের আন্ডারে নিয়ে আসে কাকে? তালাকি বিদ্যাত। যদি কেউ তালাকি বিদ্যাত মানে ট্রিপল তালাক যদি ইনস্ট্যান্ট বলতে থাকে, মানে তালাক তালাক তালাক, সেটা কিসের আন্ডারে চলে আসবে? অপরাধের আন্ডারে চলে আসবে। এই কারণে কন্ট্রোভার্সাল মানে হচ্ছে এই কারণে এটা এখানে বিতর্ক উঠেছে বিভিন্ন মহলে। মিক্সড রিয়াকশন, বুঝতেই পারছো, কোনো মহল একে হচ্ছে স্বাগত জানিয়েছে, কোনো মহল এর বিরুদ্ধে মন্তব্য করছে, তো মিক্সড রিয়াকশন। তারপরে দেখতে পাচ্ছি 82% ডিক্লাইন, ডিক্লাইন মানে কমে যাওয়া ইন ট্রিপল তালাক কেসেস। তো 82% কি হয়েছে? ট্রিপল তালাকের যে কেসটা হয়েছে সেটা কমে গেছে আগের তুলনায়। তো শুরু করবো এবার আমরা। হেডিং দিয়েছি ট্রিপল তালাক ভয়েড অ্যান্ড ইললিগাল। ভয়েড মানে হচ্ছে বাতিল, অ্যান্ড ইললিগাল মানে বেআইনি। তো ইনিশিয়াল লেটারগুলো তোমরা ক্যাপিটালে রাখতে পারো, অথবা টোটালটাকে তোমরা ক্যাপিটালে দিয়ে দাও, অসুবিধার কিছু নেই। নিচে দিয়েছে বাই আ স্টাফ রিপোর্টার, এখানে প্লেস দিয়ে দাও, আর এখানে ডেট দিয়ে দাও নিজের ইচ্ছা মতো করে। সাধারণত পরীক্ষার ডেট পরীক্ষার প্লেসই দেওয়া হয়, যদি না পয়েন্টে কোনো কিছু মেনশন থাকে। তো এবার দেখে নেবো আমরা পয়েন্টে আরেকবার। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কি করেছে? আনকনস্টিটিউশনাল হিসাবে ঘোষণা করেছে, আর ইন্ডিয়ান পার্লামেন্ট একটা অ্যাক্ট তৈরি করেছে, আর একে পানিশেবল অ্যাক্ট তৈরি করেছে, পানিশেবল অ্যাক্টে পরিণত করেছে কবে থেকে? 1 আগস্ট 2019 থেকে। সেটাই লিখে দেবো। 22 আগস্ট 2017 দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডিমড, ডিমড মানে কি বললাম তোমাদের, বিবেচনা করেছে। কাকে কি বিবেচনা করেছে বা কাকে বিবেচনা করেছে? ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে বিবেচনা করেছে আনকনস্টিটিউশনাল। তো 22 আগস্ট 2017 সালে দ্য ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট ডিমড, এটাই কিন্তু ভার্ব, কি করছে? ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে আনকনস্টিটিউশনাল হিসাবে বিবেচনা করেছে। এখানে ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে তুমি চাইলে তালাকি বিদ্যাত হিসাবেও ব্র্যাকেটের মধ্যে দিতে পারো, কোনো অসুবিধা নেই, আর যদি না চাও তো না দেবে। এবার দেখো 30শে জুলাই 2019-এ কি হয়েছে? পার্লামেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার্ড, পার্লামেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছে দ্য প্র্যাকটিস অফ ট্রিপল তালাক ইললিগাল অ্যান্ড আনকনস্টিটিউশনাল। আচ্ছা, 30শে জুলাই 2019-এ পার্লামেন্ট অফ ইন্ডিয়া কি ডিক্লেয়ার করেছে? এই যে প্রথা রয়েছে ট্রিপল তালাকের, এটা কিন্তু ইললিগাল, বেআইনি, আর হচ্ছে আনকনস্টিটিউশনাল, অ্যান্ড মেট ইট, এবং এটাকে তৈরি করেছে আ পানিশেবল অ্যাক্ট, এবং এটাকে কেমন অ্যাক্টে পরিণত করেছে? পানিশেবল অ্যাক্ট। আমরা তো জানি যে সিভিল অ্যাক্ট আলাদা রয়েছে আর ক্রিমিনাল অ্যাক্ট আলাদা রয়েছে, তো এটাকে পানিশেবল অ্যাক্ট মানে ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে ফেলেছে। কবে থেকে এটা চালু হবে? এই পানিশেবল অ্যাক্টটা 1 আগস্ট 2019 থেকে এটা চালু হয়ে গেছে অলরেডি। এবার এর পরের পয়েন্টকে দেখে নেব আমরা। পরের পয়েন্টে বলেছে ব্যাকগ্রাউন্ড। এবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে হবে আমাদের। দ্য নিউ ল ইজ দ্য এভেনচুয়াল আউটকাম অফ আ হাই প্রোফাইল কোর্ট কেস ফিল্ড ইন 2016 বাই সাইরা বানু, যেটা তোমাদেরকে বলছিলাম, আ মুসলিম উম্যান হু ফেল ভিকটিম টু ট্রিপল তালাক। তো কি বলছে? দ্য নতুন ল মানে এই যে নতুন আইন যেটা রয়েছে, ইভেনচুয়াল, ইভেনচুয়াল মানে হচ্ছে কি চরম, আউটকাম মানে ফলাফল, এটা ছিল চরম ফলাফল। এই যে নতুন ল যেটা ইনঅ্যাক্ট হলো, যেটা আসলো, সেটা কি ছিল? সেটা ছিল চরম ফলাফল। কার চরম ফলাফল? অফ আ হাই প্রোফাইল কোর্ট কেস, একটা হাই প্রোফাইল কোর্ট কেসের, যেটাকে ফাইল করা হয়েছিল কত সালে? 2016 সালে। কার দ্বারা? বাই সাইরা বানু। মুসলিম ওম্যান, একটা মুসলিম ওম্যান যে কার ভিকটিম হয়েছিল, যে কার শিকার হয়েছিল? এই ইনস্ট্যান্ট ট্রিপল তালাকের। সে 2016 সালে কি করেছিল? ফাইল করেছিল একটা কোর্ট কেস, যারই চরম ফলাফল হচ্ছে এই নতুন লটা।
এরপরে আমি যেটা লিখেছি বডিতে দেওয়ার চেষ্টা করেছি ট্রিপল তালাকটা কি, যেটা কিন্তু পয়েন্টে ছিল না, কিন্তু আমি এখানে লিখেছি। তো কারণ আমাকে ওয়ার্ড তো লিখতে হবে, 200খানা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, তো আর ইনফরমেশন পূর্ণ দিতে হবে যাতে সমস্ত জায়গাতে টাচ করতে পারে। এতক্ষণ পর্যন্ত কি কি ঘটেছে ব্যাকগ্রাউন্ডটা লিখলাম, এবার ট্রিপল তালাকটা কি এটা তো দিতে হবে, যদি এটাই না দিই তবে কি করে চলবে। তো ট্রিপল তালাক অলসো নোন অ্যাজ তালাকি বিদ্যাত, যদি তোমরা এখানে তালাকি বিদ্যাত না দাও তবে এখানে এই কথাটা দিতে পারো, অলসো নোন অ্যাজ তালাকি বিদ্যাত। যদি এখানে এই যে কথাটা যেটা রয়েছে তালাকি বিদ্যাত যদি এখানে না দাও তবে এখানে দিয়ে দেবে, আর যদি এখানে দাও তবে এটা না দিলেও চলবে। ট্রিপল তালাক ইজ দ্য প্র্যাকটিস আন্ডার হুইচ আ মুসলিম ম্যান ক্যান ডাইভোর্স হিজ ওয়াইফ বাই সিম্পলি আটারিং মানে উচ্চারণ করা তালাক থ্রি টাইমস। তো কি বলছে, ট্রিপল তালাক যেটা তালাকি বিদ্যাত নামে পরিচিত, এটা হচ্ছে একটা প্র্যাকটিস মানে প্রথা, যেখানে একটা মুসলিম ম্যান, একটা মুসলিম পুরুষ কি করতে পারে, ডাইভোর্স দিতে পারে তার ওয়াইফকে। কিভাবে? বাই সিম্পলি আটারিং, মানে সিম্পলিভাবে উচ্চারণ যদি করে দেয় তালাক 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 3বার, তবেই কিন্তু এটাকে কি নামে পরিচিত হবে, এটা হচ্ছে ট্রিপল তালাক নামে। তো হোয়াট ইজ ট্রিপল তালাক, এটা কিন্তু আমি এই দুটো লাইনে লেখার চেষ্টা করেছি, যেটা কিন্তু পয়েন্টে ছিল না। এরপরে কি রয়েছে, কন্ট্রোভার্সাল বিকজ ইট ক্রিমিনালাইজেস দ্য প্র্যাকটিস। তো এটাকে লিখবো এবার, দ্য ল ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল বিকজ ইট ক্রিমিনালাইজেস দ্য প্র্যাকটিস অফ তালাকি বিদ্যাত, যেটা পয়েন্টে লেখা রয়েছে এই লটা হাইলি কন্ট্রোভার্সাল। তো আমি হাইলি ওয়ার্ডটাকে যোগ করেছি কারণ এই কন্ট্রোভার্সালের মাত্রাটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। কারণ দেখেছো যে 2017 সালে এটা কি হলো, রাজ্যসভায় পাশ হলো না। তো এটা নিয়ে তর্ক বিতর্ক ছিল, একজনের মত একরকম আরেকজনের মত আরেক রকম, সেই কারণে হাইলি ওয়ার্ডটা কিন্তু এর সাথে উপযুক্ত বলতে পারো তোমরা। দ্য ল ইজ হাইলি কন্ট্রোভার্সিয়াল বিকজ ইট ক্রিমিনালাইজেস, এটা ক্রিমিনালাইজেস করছে কাকে, দ্য প্র্যাকটিসকে, প্রথাকে। কার প্রথাকে? তালাকি বিদ্যাতকে, মানে ইনস্ট্যান্ট ট্রিপল তালাককে। এবার এটা সম্পর্কে আমি দেখো বর্ণনা করেছি, এই যে প্রথম লাইন যেটা হচ্ছে আমাদের পয়েন্টে দেওয়া ছিল সেটা সম্পর্কে আমি এক্সপ্লেন করেছি এই সেকেন্ড লাইনে। এনি থেকে, এনি হাজব্যান্ড প্রোনাউন্সিং ট্রিপল তালাক, যদি কোনো হাজব্যান্ড প্রোনাউন্স করে মানে যদি বলে যে ট্রিপল তালাক, হতে পারে সেটা মুখে বলতে পারে, হতে পারে সেটা লিখে বলতে পারে, লিখে দিতে পারে, অথবা ইলেকট্রনিক মানে যেটা বলছিলাম ইমেলের থ্রু হতে পারে, মেসেজ করে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, টুইটারে হতে পারে, ফেসবুকে, যে কোনো জায়গায় হতে পারে। ক্যান বি পানিশড, তাকে পানিশ করা হবে উইথ আ ফাইন, একটা ফাইনের দরুন, অ্যান্ড 3 ইয়ার্স জেল টার্ম, এবং 3 ইয়ারের জেলে। তো এখানে দেখো আমি কি কি জিনিস অ্যাড করার চেষ্টা করেছি, এই দিকগুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদেরকে। পয়েন্টে শুধুমাত্র দেওয়া ছিল এটা কন্ট্রোভার্সিয়াল, এই হচ্ছে তালাকি বিদ্যাতটা। তো আমি সেখানে এই প্রথম লাইনে কিন্তু সেটাই লিখেছিলাম যে এটা হচ্ছে যেমন ওখানে ছিল সেম জিনিস আমি এখানে লিখেছি। এবার তালাকি বিদ্যাতটা কেন এরকম সেইটা সম্পর্কে দেখো পরের লাইনে আমি লেখার চেষ্টা করেছি এই পর্যন্ত। তারপরে আমি এর সাথে অ্যাড করেছি ক্যান বি পানিশড উইথ আ ফাইন অ্যান্ড 3 ইয়ার জেল টার্ম। কেন করলাম এটা? যাতে আমাকে এক্সট্রা করে আর প্যারাগ্রাফ করে আমাকে লিখতে না হয়। কেন লিখতে না হয়? কারণ পয়েন্টটা তো মেনশনই নেই কোনো জায়গায় যে ফাইনের ব্যাপার, এর ব্যাপার, কিন্তু আমি কি করলাম, টাচ করে দিলাম। বুঝতে পেরেছি? ছোট্ট কিছু ওয়ার্ডের মধ্যে, অল্প কিছু ওয়ার্ডের মধ্যে টোটাল জিনিসটাকে টাচ করে দিলাম, যাতে টোটালটা একটা কমপ্লিট নিউজ পেপার রাইটিংয়ে পরিণত হয়। এবার যদি পয়েন্টে উল্লেখ থাকতো তবে কি করতে, তবে তুমি আলাদা একটা প্যারাগ্রাফ করে তুমি লিখতে পারতে সুন্দর করে, আরও 2-3টে লাইন লিখে দিতে পারতে এর সাথে। যেহেতু লেখা নেই তাই আমি এরকম অ্যাপ্রোচ নিলাম, যদি লেখা থাকতো তোমরা আর 2-3টে লাইন বাড়িয়ে দিতে পারো। তো চলে আসি পরের দিকে, মিক্সড রিয়াকশান। এবার মিক্সড রিয়াকশান দিতে হবে, তাহলে একটা পজিটিভও দিতে হবে, একটা নেগেটিভও দিতে হবে। তো চলে আসি, অপোনেন্টস মানে বিরোধী দল, আর্গুইং তর্ক বিতর্ক দিচ্ছে, দ্যাট গভর্নমেন্টস এনথুজিজম ইজ মানে হচ্ছে উৎসাহিত করছে, টু ইম্পোজ মানে ইচ্ছা প্রকাশ করছে, টু ইম্পোজ মানে চাপাতে, ইম্পোজ মানে হচ্ছে চাপানো, টু ইম্পোজ মানে হচ্ছে চাপাতে, ক্রিমিনাল পেনাল্টিস স্ম্যাক্স অফ অ্যান্ড স্ম্যাক্স মানে হচ্ছে স্ট্রাইক করা, আঘাত করা, অফ অ্যান অ্যান্টি মুসলিম এজেন্ডা। তো অপোনেন্টসটা কি বলছে, গভর্নমেন্ট খুব উৎসাহিত হচ্ছে এই যে ক্রিমিনাল যে পেনাল্টিগুলো রয়েছে, মানে 3 বছরের জেল, এই যে ফাইন, এই জিনিসগুলোকে
মানে হচ্ছে করতে খুব বেশি উৎসাহিত হচ্ছে। কেন হচ্ছে? কারণ তারা অ্যান্টি মুসলিম এজেন্ডা চালানোর চেষ্টা করছে সরকার। এটা কার মতে? অপোনেন্টসের মতে। অপোনেন্টস মানে যারা বিরোধী পক্ষ। তো বিরোধী পক্ষ এই বিলের বিরোধীতে যারা রয়েছে তারা তো গভর্নমেন্ট যেহেতু পাস করছে তাহলে গভর্নমেন্টকে তো বিভিন্ন রকমভাবে আক্রমণ করবে, সেটাই লিখেছে এখানে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে সাপোর্টার্স ওয়েলকাম দ্য বিল, সাপোর্টার যারা সাপোর্ট করছে তারা কি করছে? বিলকে ওয়েলকাম করেছে। এবার চলে আসবো লাস্ট লাইনে, লাস্ট পয়েন্টে। 82% ডিক্লাইন, 82% কেস কি হয়েছে? কমে গেছে। তো অ্যাকর্ডিং টু দ্য নিউ ডেটা, ইউনিয়ন মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার মুক্তার আব্বাস নাকভি সেইড দ্যাট দেয়ার হ্যাজ বিন অ্যাবাউট 82% ডিক্লাইন ইন ট্রিপল তালাক কেসেস। তো যদি এই ইনফরমেশনটা তোমাদের জানা থাকে, ইউনিয়ন মাইনরিটি অ্যাফেয়ার্স মিনিস্টার এই নামটা যদি জানা থাকে তবে এটা দেবে, আর না চাইলে না দেবে। অ্যাকর্ডিং টু নিউ ডাটা দেয়ার হ্যাজ বিন অ্যাবাউট, তারপরে দিয়ে দেবে 82% ডিক্লাইন ইন ট্রিপল তালাক কেসেস। ব্যাস কমপ্লিট। এবার তোমরা একটু ভেবে দেখো যে এই যে আমি লিখলাম রিপোর্ট রাইটিংটা, এর মধ্যে কোন কোন ইনফরমেশন ছিল, মানে এটা কি কমপ্লিট হয়েছে কিনা। সবার প্রথমে এই যে আইন যেটা রয়েছে সেটা সম্পর্কে দেখো আমি লেখার চেষ্টা করেছি, যে আইনটা কোথা থেকে প্রযোজ্য হয়েছে। সবার প্রথমে দেখো সুপ্রিম কোর্ট কি বলেছে, তারপরে পার্লামেন্ট কি কাজ করেছে, পার্লামেন্ট একে পানিশেবল অ্যাক্টে পরিণত করেছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। এই যে অ্যাক্ট আনা হয়েছে এটা সিভিল নাকি এটা হচ্ছে ক্রিমিনাল, তো এটা পানিশেবল মানে হচ্ছে এটা ক্রিমিনালের আন্ডারে কিন্তু চলে গেল। তো এই যে সমস্ত কিছু প্রথম লাইনে কাভার করেছি, তারপরে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এর সাথে দিয়েছি হোয়াট ইজ ট্রিপল তালাক এটাও দিয়েছি, তার সাথে দিয়েছি যে এখানে কি কি রয়েছে, ট্রিপল তালাকটা কেমন কেমনভাবে হতে পারে, এটা হচ্ছে মুখে বলেও হতে পারে, লেখাতেও হতে পারে, অথবা ইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমেও হতে পারে। তারপরে এখানে শাস্তির কথাও আমি উল্লেখ করে দিয়েছি। এরপরে মিক্সড রিয়াকশন উল্লেখ করেছি, গভর্নমেন্টের বিরুদ্ধেও কিছু বলেছে, তার এটাও বলেছে। তো সমস্ত কিছু যখন কমপ্লিট হলো, বর্তমানে মানে হচ্ছে এখন কি অবস্থায় রয়েছে, কারেন্ট সিচুয়েশন কি, তো 82% কি হয়েছে? ডিক্লাইন হয়েছে ট্রিপল তালাক কেসেস। মানে বলতে পারো মোটামুটি লেভেলের একটা কমপ্লিট জিনিস। তো এটা থেকে তোমাদের বুঝতে হবে যে যে কোনো একটা রিপোর্ট রাইটিং যখন লিখবে, বিশেষ করে এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলো চেষ্টা করবে A to Z জিনিস কাভার করে, কিন্তু অবশ্যই ওয়ার্ডের দিকে খেয়াল রেখে। আরও আরেকটা জিনিস দেখবে যে পয়েন্টে কোনটাকে মেনশন আছে, যেখানে পয়েন্টকে মেনশন করবে, মানে পয়েন্টে যে জিনিসকে মেনশন করবে তাকে একটু ভালো করে লেখার চেষ্টা করবে, না হলে অল্পের উপরে টাচ করে বেরিয়ে যাবে। প্র্যাকটিস করো খুব ভালো করে, কারণ পরীক্ষা খুবই কাছে চলে এসছে।